আর দেখুন কীভাবে জল পড়ছে। আচ্ছা, আপনি কি পুজোর ছুটিতে কিংবা বর্ষার শেষে ঝাড়খণ্ড ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? কোথায় থাকবেন, কি কি দেখবেন তাই নিয়েই চিন্তা করছেন? তাহলে চলুন, আজ আমি এই ভিডিওতে ঝাড়খণ্ড ভ্রমণের সমস্ত রকম তথ্য ও আমাদের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব, যা আপনার ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করে তুলতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঝাড়খণ্ড প্রধানত একটি মালভূমি অঞ্চল। বর্ষার শেষে এ রাজ্যে প্রচুর পরিমাণে জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় কয়লার খনি এবং সত্যজিৎ রায় রচিত সেই ফেলুদা কাহিনীর ছিন্নমস্তার মন্দিরটিও। এছাড়াও রয়েছে পাহাড়, জঙ্গল, লেক, আরও কত কী। এই সমস্ত কিছু যদি আপনারা ঘুরে দেখতে চান, তাহলে হাতে কম করে 3 থেকে 4 দিন সময় নিয়ে বেরাতে হবে। তাহলে শুরু করা যাক মাইথন ড্যাম থেকে। কলকাতা থেকে রওনা হয়ে পশ্চিমবঙ্গের শেষে ঝাড়খণ্ড রাজ্য যেখান থেকে শুরু হয়, সেখানেই দেখে নিতে পারেন মাইথন ড্যাম। এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের বর্ডারে অবস্থিত। আমরা সকাল 7টার সময় জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 12টা। আমরা আপাতত এসে পৌঁছেছি মাইথন। আর এই যে পেছনে ড্যামটা দেখতে পাচ্ছ, এইটা বরাকার নদীর ওপরে অবস্থিত। এই বাঁধটার হাইট আছে 165 ফুট, আর এর চওড়া আছে প্রায় 15,715 ফুট মতো। এটি নির্মাণ কাজ শুরু হয় 1951 সালে এবং শেষ হয় 1956 সালে। বাঁধটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি করা হয়। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করে। মাইথন আসতে চাইলে আপনাদেরকে আসানসোল থেকে গাড়ি রিজার্ভ করতে হবে। তবে নিজের গাড়ি থাকলে আপনি আসানসোল রোড থেকে ডান দিকে সরাসরি এখানে সোজা চলে আসতে পারেন। সকালবেলা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এখন একটু ভিড় বেড়ে গেছে। এই দেখো, ওখানে এত ফোর্স, রীতিমতো বৃষ্টির মতো জল পড়ছে। আর রামধনু দেখতে পাচ্ছি, ওই দেখো, ওই রামধনু দেখা যাচ্ছে, কিন্তু দেখেছো? বাঁধের ওপরে উঠলেই দেখা যায় একধারে বরাকর নদী দ্রুত গতিতে বয়ে চলেছে এবং অপর পাড়ে বিশাল জলাশয়, এবং তার মধ্যে ছোট ছোট পাহাড় কচ্ছপের পিঠের মতো ভেসে রয়েছে। এবং সেই জলাশয়ে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিছু সময়ের জন্য সেখানে বোটিংও করতে পারেন। তবে বর্ষাকালে এলে ড্যামের জল কিছুটা ঘোলা দেখায়, সেই সময় বোটিংয়ের জন্য তেমন ভালো নাও লাগতে পারে আপনাদের। আরেকটা কথা বলে রাখি, এই ড্যামের খুব কাছেই রয়েছে প্রাচীন এক কালী মন্দির, আপনারা চাইলে সেটিও ঘুরে আসতে পারেন। বাঁধের ওপর থেকেই রয়েছে চওড়া পিচের রাস্তা, সেই রাস্তা ধরেই ছোট বড় সমস্ত গাড়ি এপার ওপার করছে। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ঝাড়িয়ায়। দেখুন বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সেই ঝাড়িয়ার সেই বিখ্যাত কয়লার খনি যেটাকে বলে, যেটা 1916 সাল থেকে যেটা আগুন লেগে এখনও পর্যন্ত জ্বলছে। এই যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ এইখানটায়, এই যেখানে সেখানে ধোঁয়া বেরোচ্ছে, ওই যে দেখো নিচের থেকে যে আগুন লেগে আছে তারই ধোঁয়া। আর ওই যে সেই কয়লার খনি যেখানে এখনও কয়লা উত্তোলন চলছে, দেখেছো কত বড়, কত মানে কি বলবো গভীর। ওখানটায় যেতে ভয় পাচ্ছি শুধুমাত্র ওই আগুনের কারণে, মানে চারিদিকে আগুন জ্বলছে। ঝাড়িয়া মাইথন থেকে মাত্র 50 কিলোমিটারের পথ এবং ধানবাদ শহর থেকে মাত্র 5 কিলোমিটার। গাড়িতে করে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন, এই সেই ভারতের বৃহৎ কয়লার খনি। প্রথমবার জায়গাটি দেখলে রীতিমতো অবাক হতে হয়। তবে জায়গাটি কিন্তু মোটেও সুস্বাস্থ্যকর নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে যাওয়াই ভালো। আমরা সেখানে পৌঁছতেই খনির এক কর্মীর সাথে আমাদের পরিচয় হয় এবং তার মুখ থেকেই শুনতে পাই তার কর্মজীবনের নানান অভিজ্ঞতার কথা। क्या क्या निकलते हैं इस माइन से? इस माइन से कोयला निकलता है। और कुछ नहीं? नहीं कोयला तामा- निकलता है, नहीं तामा ये कोयलर ही है। आर के ट्रांसपोर्ट है, यहाँ से निकलता है, बाहर बाहर सेल होता है। शाम के टाइम में पूरा डरावना लगेगा देखने में। देखते नजर कोई रहे शूटिंग हो रहा है यहाँ पे, देखे थे आज आज शूटिंग हो रहा है। आज साउथ मूवी के अंदर है सरकारी है। कॉन्टैक्ट देता है कंपनी को। ब्लास्टिंग होगा, कहीं आवाज़ करेगा अभी, मतलब माइन में आवाज़ करेगा अभी, गड्ढा हिल जाता पूरा ही, जहाँ खड़ा हम लोग सब हिल जाएगा अभी। ब्लास्ट करने में ब्लास्टिंग अब हो गया, टाइम हो गया, 2 बज गया ना, हाँ, अब ब्लास्टिंग का टाइम हो गया, ब्लास्टिंग करेगा। हम कितना देख टाइम सकते हैं ब्लास्ट इधर होता से है? यही 2 से 3 बजे तक ऐसे कुछ होता है। साढ़े तो सायरन बज रहा है। सायरन बज रहा है, वो ब्लास्टिंग के लिए सायरन है। इधर से दिखाई देगा।
हाँ यहीं से दिखाएगा, वहाँ से भी दिखेगा पूरा। वहाँ चले जाइएगा तो पूरा क्लियर दिखेगा। सब गाड़ी रुक गया ना, सब रुक जाएगा गाड़ी, सब ब्लास्टिंग होने समय में। এই খনিতে ইংরেজ আমল থেকেই কয়লা উত্তোলনের কাজ শুরু হয় এবং 1916 সালে কোনো এক কারণে এই খনিতে আগুন লেগে যায়। যেহেতু এই খনিতে প্রচুর কয়লা মজুদ রয়েছে, তাই সেই আগুন আজও অবধি জ্বলছে। সরকারের পক্ষ থেকেও নেভানো সম্ভব হয়নি। দিনের বেলা খুব একটা ভালো বোঝা যায় না, তবে রাতের অন্ধকারে দেখলে রীতিমতো চারিদিক চুলার মতো জ্বলতে থাকে। কিভাবে জ্বলে ছাই হয়ে গেছে এখানটায়, এগুলো কিন্তু সব জ্বলে ছাই হয়ে গেছে। এগুলো সব কয়লা, এগুলো সব কয়লা, সব জ্বলে ছাই হয়ে গেছে। আর এখনও জ্বলছে। সে কত বছর ধরে জ্বলছে চিন্তা করুন। এখনও এর কোনোভাবেই নেভেনি, কোনোভাবে আর নেভা সম্ভব না, এখনও জ্বলে যাচ্ছে। इसका अलावा देखने का मज़ा तो यहीं से नज़र नहीं आएगा, नीचे जाने के बाद इसका नज़ारा कुछ अलग रहता है। शाम का टाइम में जैसे बारिश होता है ना, उसका टाइम कुछ अलग रहता है मौसम देखने के সেই लिए। কর্মী দুজন আমাদেরকে নিচে ঘুরিয়ে দেখানোর আহ্বান জানান, তবে অতিরিক্ত তাপের কারণে এবং পলিউশনের কারণে আমাদের নিচে যেতে ইচ্ছা করলো না। বন্ধুরা, আপনারা যদি এই খনিতে ঘুরতে আসতে চান তাহলে সঙ্গে করে অবশ্যই বেশি পরিমাণে জল রাখবেন, কারণ জায়গাটি প্রচণ্ড উত্তাপ, আপনাদের জলের কষ্ট হতে পারে। 10 মিনিট হয়েছে এসছি, এর মধ্যে চায়ের মতো গরম হয়ে গেছে, এত পরিমাণে গরম হয়ে গেছে। প্রচন্ড গরম, মানে ঘেমে স্নান হয়ে গেছে একবারে, প্রচন্ড গরম। আর এই দেখো এখানে কিরকম- মাটি থেকে হিট বেরাচ্ছে রীতিমতো। কিরকম পলিউশন দেখো, এই দেখো ওর গলাটা দেখো, দেখেছো? তারা মানে এখানে হাওয়ার সাথে মানে কালি উঠছে এক প্রকার, কয়লার যে গুঁড়োগুলো আছে উড়ে উড়ে পুরো সারা শরীরে। নিঃশ্বাস কষ্ট হচ্ছে, তাপে পুরো জামা কাপড় একেবারে ভিজে চপচপ হয়ে গেছে। আর আরেকজনকে দেখো, সে তার অবস্থা কি। আমি তো ভয়তেই যাইনি, যদি আমার জুতো পুড়ে যায়, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এমনি তোমার দেখে কেমন লাগলো প্রথম কয়লার খনি দেখে? ভালো ভালো লাগলো। অরূপ গরমের তাপের ভয়ে ওই কয়লার খনির কাছেই যায়নি, ভয়ে এখানে বট গাছের তলায় দাঁড়িয়ে আছে যে ছাওয়ায়। গরম আর এত পরিমাণে গরম। পুড়ে যায়, তার জন্য আমি যাইনি। বন্ধুরা, আশা করছি রাস্তাটি দেখে আপনারা অনুমান করতেই পারছেন জায়গাটি কতটা অস্বাস্থ্যকর, কিন্তু তবুও দেখুন এর মধ্যেই কত শত মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে চলেছে। ভাবতেও অবাক লাগে, তাই না বলুন? বন্ধুরা, এই যে স্থানটি দেখছেন, খনি থেকে কয়লা উত্তোলনের পর লরিতে করে চলে আসে এই জায়গায় এবং এখান থেকেই লোডিং হয় মালগাড়িতে। তারপরে দেশের বিভিন্ন জায়গায় মালগাড়ির মাধ্যমেই পৌঁছে যায় সেই কয়লা। শিকলটা কিসের এখানে? পথ চলতে চলতে আমরা রীতিমতো ক্লান্ত। ঝাড়িয়া থেকে বেরিয়েই ঝাড়িয়ার পাশেই এই হোটেলটি থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি এবং খেতে বসেই ঠিক করি আমাদের পরবর্তী গন্তব্য। আমরা এই ঝাড়িয়া থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। তা মাঝপথে আমাদের এখন খাওয়ার প্রয়োজন আছে, কারণ বেলা প্রায় শেষ আর সারাদিন পথ ঘুরে আমরা রীতিমতো ক্লান্ত। তো এই একটা ধাবায় দেখলাম, আর ধাবার মেনুটা দেখো, ডাল, আলু ভাজা, একটা কিসের চচ্চড়ি, সঙ্গে পেঁয়াজ আর ডিমের অমলেট। আমি, কার্তিক, অরূপ ভাই সবাই সেম অর্ডার দিয়েছি। খেয়ে দেখি এবারে খাবারটা কেমন হয়েছে। খাবারের স্বাদ মোটামুটি ছিল, তবে খিদা পেটে বাঙালি খাবার খেতে পেয়ে আমরা খুবই তৃপ্ত হলাম। আজ সারাদিন খরচ বলতে শুধু বাইকে তেল ভরা এবং আমাদের দুবেলা খাবার ছাড়া তার অতিরিক্ত আর কোনো খরচ হয়নি। সব মিলিয়ে হিসাব করে দেখলাম প্রথম দিন আমাদের খরচ হলো মাথা পিছু মাত্র 500 টাকা করে। বন্ধুরা, ঝাড়খণ্ড ট্রিপে আজ ছিল আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা দেখতে চলেছি ছিন্নমস্তার মন্দির, হুন্ডরু জলপ্রপাত এবং পাতরাতু ভ্যালি। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।